ওকে, তো আজকে আমরা যে টেক্সট টুলটা নিয়ে শুনতে পাচ্ছেন এবার? ওকে, তো আমরা বলতেছিলাম কি, আমরা এই টেক্সট টুলটা নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা টুলস এর মতো টেক্সট টুলেও উপরে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, তাই না? মেনু অপশন দেখতে পাচ্ছি এবং বেশ কিছু টুলস দেখছি যে টুলস গুলোর প্রপার্টিজ প্যানেল থাকে, উইন্ডো থেকে দেখা যায়। তেমন ভাবেই এই টেক্সটের প্রপার্টিজ প্যানেল আছে যেটাকে ক্যারেক্টার বলা হয়। ঠিক আছে, এই আমরা আজকে আলোচনা করব এই ক্যারেক্টার নিয়ে, ক্যারেক্টার প্যানেলের সম্পূর্ণ এই বিষয়গুলো নিয়ে, কোনটা কি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব। পাশাপাশি এইখান থেকে এর যে মেনু অপশনগুলো এখানে কি আছে সেইগুলো কি করে, সেইগুলো আর এইগুলোর ভেতর কি এক মানে সেম বিষয়গুলো আছে সেগুলো দেখব। পাশাপাশি এই টেক্সট টুলের হরিজন্টাল টেক্সট টুল বা ভার্টিক্যাল টেক্সট টুলটা কি, কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। আমরা নতুন একটা লেয়ার নিই, সরি নতুন একটা পেজ নিই। এখন টেক্সট টুলে জাস্ট এখানে একটু খেয়াল করে দেখি, যদি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা ভাবে লেখা আছে, তাই না? হরিজন্টাল হরিজন্টাল ভাবে কিভাবে সেটা বলা হয় এইভাবে, তাই না? সমান তলে, তাই না? যেটা চওড়া ভাবে যেটা বলা হয় হরিজন্টাল ভাবে, আর লম্ব ভাবে হচ্ছে ভার্টিক্যাল, তাই না? এটা কি ভার্টিক্যাল। তার মানে যখন কোনো কিছু বলা হচ্ছে হরিজন্টাল আকারে আসবে, হরিজন্টাল আকারে সবকিছু দেখা যাবে। যদি এখানে হরিজন্টাল টেক্সটটা আমরা সিলেক্ট করি তাহলে লেখাটা কি হবে, এইভাবে চলতে থাকবে না, চড়াচড়ি ভাবে হবে না, ডানে বামে হবে। ডানে বামে যদি আমরা লিখতে চাই তাহলে কি করতে হবে আমাদের বলেন তো? হরিজন্টাল হরিজন্টালটা দিতে হবে। ওকে, তো এখন আমরা এখান থেকে টেক্সট টুলটা ক্লিক করে দেখি আসলে কি হয়, তাই না? লেখা কি হরিজন্টালি যাচ্ছে না? জাস্ট কিভাবে লেখা হচ্ছে দেখেন। আমরা আমরা এটাকে ডিলিট করে দিই, টেক্সট টুলটা নিচ্ছি, টেক্সট টুলটা নেওয়ার সাথে সাথে নতুন একটা লেয়ার অটোমেটিক চলে আসতেছে, তো সেখানে টি লেখা আসতেছে, তাই না? অর্থাৎ টেক্সট। আমরা যদি এখানে কোনো কিছু লিখি, যেটা লিখি সেখানেও দেখা যাচ্ছে এখানে কি লিখেছি সেটাও কিন্তু এখানে দেখা যায়। আমরা চাইলে এটাকে নিজেদের মতো করে রিনেমও করতে পারি। ওকে, যেমনটা লেয়ারের নামটা রিনেম করা হয়। এখন এই লেখাটা কি হচ্ছে, হরিজন্টাল আকারে হচ্ছে। যদি আমরা এটাকে কি করতাম, এই ভার্টিক্যাল লাইনে ক্লিক করতাম, এখন যদি আমরা টেক্সট লিখতাম তাহলে লেখাটা কেমন আসতো, উপর থেকে নিচের দিকে আসতো না? উপর থেকে নিচের দিকে আসতো। দেখো, চায়না, কোরিয়া এই দেশগুলোতে কিন্তু এই টেক্সট গুলো আবার ওরা এরকম স্টাইলে অনেকটা ইউজ করে, ব্যবহার করে। ওদের লেখাটা আসলে অনেকটা এরকম লম্বালম্বি ভাবে লেখে। ঠিক আছে, তো আমাদের যদি হরিজন্টাল ভাবে লিখতে হয় তখন আমরা কি করব, এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করব। যদি আমাদের ভার্টিক্যাল ভাবে লিখতে হয় তাহলে কি ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করব, তাই তো? এবং প্রত্যেকটা লেখায় কি নতুন নতুন আলাদা লেয়ারে চলে গেছে না বলেন তো? প্রত্যেকটাই আলাদা আলাদা লেয়ারে চলে গেছে। আমরা এগুলোকে ডিলিট করি। এখন বিষয় হচ্ছে
এই টেক্সট টুলটা আমি নিলাম, এখান থেকে কোথাও ক্লিক করলাম। এখন ক্লিক করলে আমরা যেটা লিখতেছি কোনো কিছু জাস্ট টেক্সটটাই যদি লিখে এখানে শিফটের সাথে ক্লিক করে প্রথম অক্ষরটা বড় হাতের দিলাম, বাকি অক্ষরগুলো ছোট হাতের দিলাম। যদি আমাদের সবগুলোই বড় হাতে লিখতে হয় কিবোর্ডে, তাহলে কি হয়, ক্যাপচার লকটা অন করে রাখলে কি সবগুলো তো বড় হাতের হয়ে যায় না? এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি না? জানি তো আমরা। আচ্ছা, ক্যাপচার লকটা অন থাকলে আমরা সবগুলো এরকম বড় হাতের হয়। তো এই যে আমাদের লেখা, আমরা যেটা লিখতেছি সেটা বড় হাতের হচ্ছে শুধুমাত্র কিবোর্ডের ক্যাপস লক অন করার জন্য। কিন্তু আমরা এখান থেকে লেখাটা দেখতেছি, আমাদের এখানে লেখাটা অনেকটা মোটা মোটা, তাই না? এবং এই যে লেখাটা আসতেছে, এই ক্যারেক্টার গুলো যেটা দেখতে পাচ্ছি, ফটোশপে কোনো না কোনো ফন্ট আমরা ইউজ করেছি। সেই ফন্টের স্টাইলটা এরকম, যার কারণে আমরা এই বিষয়গুলো এভাবে দেখতে পাচ্ছি। স্টাইল বলতে কি বোঝানো হচ্ছে এবং ফন্টের নাম বলতে কি বোঝানো হচ্ছে? আমরা বিভিন্ন রকমের অনলাইনে এরকম ফন্ট দেখতে পাই, বুঝছেন? যেটাতে ক্লিক করবেন আপনার লেখাটা সেটার মতো দেখতে মনে হবে। আমরা যদি এটাকে একটু সাইডে নিয়ে যাই, উপরের দিকে রাখি, এখানে একবার যদি আমরা কোনো ফন্টে ক্লিক করে দেখেন, আমাদের এই ফন্টটা যেমন, আমাদের ফন্টটা আমাদের ওইটা দেখতেও তেমন মনে হচ্ছে না, বলেন? তো বিভিন্ন রকমের ফন্ট আমরা ইউজ করে থাকি বিভিন্ন কাজে। আপনারা চাইলে অবশ্যই নিজেদের মতো ফন্ট ইউজ করতে পারেন, নিজেদের পছন্দের ফন্ট গুলো ইউজ করে আপনারা যে কোনো কাজ করতে পারেন। অথবা কি করতে পারেন, ফটোশপ যখন ইনস্টল করা হয় বেসিক এরকম অনেকগুলো ফন্ট দেওয়া থাকে, সেইগুলো থেকেও আপনারা ইউজ করতে পারেন। ওকে, আমরা যেভাবে ক্লিক করতেছি সেই ফন্টটাই আমাদের সামনে উপস্থিত হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা যে ফন্টটা, অর্থাৎ উপরে যে মেনুবারের প্রথম যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে ফন্টের নেমের। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব আমাদের ফন্টটা দেখতে কি তেমনই হবে, তাই না? ফন্টটা দেখতে কি তেমন হবে না? জি। এবার ফন্টের পাশের যে ঘরটা, এটাকে ফন্টের স্টাইল বলা যায়, বুঝছেন? ফন্টের স্টাইল, ফন্টের স্টাইলের ঘর। এখানে থেকে স্টাইল শুধু রেগুলার আছে, কিন্তু আমরা যদি ফন্টটা এখান থেকে চেঞ্জ করি, অন্য কোনো ফন্ট নেই, এটারও একটাই স্টাইল। যদি এখান থেকে আমার একটা পছন্দের ফন্ট ওপেন স্যান্স, এটা যদি ওপেন করি, এখন এখান থেকে যদি এটার স্টাইল দেখি, এখানে কি 9-10 রকমের স্টাইল আছে, তাই না? লাইট, তাই না? তারপরে এখান থেকে লাইট ইটালিক, রেগুলার, ইটালিক, তাই না? সেমি বোল্ড, এরকম বিভিন্ন অপশন কি আছে না? বোল্ড, প্রত্যেকটা এরকম আলাদা আলাদা অংশ আছে না? জি। তো এক একটা স্টাইল চেঞ্জের কারণে কি আমরা ফন্টটাকে এক এক ভাবে দেখতে পাচ্ছি না? এক একবার এক একবার এক এক রকম দেখতে পাচ্ছি না? জি জি। এখন বিষয় হচ্ছে আমরা এটা সব করতেছি, চেঞ্জ করতেছি। আমরা এই চেঞ্জটা করতেছি কিভাবে? আমরা অন্য কোন জায়গায় থাকা অবস্থায় আমরা এটাকে চেঞ্জ করতেছি কিভাবে? কিভাবে চেঞ্জ করতেছি, তাই না? টেক্সট সিলেক্ট করতেছি কিভাবে? তো টেক্সটটা যদি আমাদের সিলেক্ট করতে হয়, যদি মুভ টুলে থাকা অবস্থায় আমরা এটা টেক্সটটাকে মুভ করাতে পারি, সিলেক্টও করতে পারি। মুভ টুলে থাকা অবস্থায় যদি টেক্সটের উপর ডাবল ক্লিক করা হয়, টেক্সটটা সিলেকশন চলে আসে, কিন্তু ডবল ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু টেক্সট টুলে চলে আসছে। অথবা কিবোর্ডের থেকে যদি আমরা টি প্রেস করি, টির অর্থ কি? টেক্সট টুল প্রেস করে আমরা যদি এখানে যাই, তাহলে কি আমরা সেই টেক্সটটা কি দেখতে পাচ্ছি না? যে ফন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি দেখতে পাচ্ছি না কেমন হবে দেখতে? অর্থাৎ আমরা টেক্সট টুলে যদি থাকি, টি ক্লিক করলে, টি হচ্ছে টেক্সট টুলের শর্টকাট, টি ক্লিক করলে টেক্সট টুল আসবে, অন্য কোনো
পেজে থাকা অবস্থা অন্য কোনো টুলে থাকা অবস্থায় যদি মুভ টুলে যান, মুভ টুল থেকে যদি ডবল ক্লিক করেন টেক্সটের উপরে, সেটাও টেক্সট সিলেক্ট হয়, অথবা যে টি লেখা থাম্বনেল, এই থাম্বনেলের উপরে যদি ডবল ক্লিক করেন তারপরেও কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমার মনে হয় সবথেকে সহজ হচ্ছে লেয়ারটা যদি সিলেক্ট থাকে, কিবোর্ডে আমরা যদি টি প্রেস করি, তাহলে আমরা এই বিষয়গুলো তখন ইউজ করতে পারবো। ঠিক আছে, এই বিষয়গুলো ইউজ করতে পারবো। তো প্রথমটা কি আমাদের, প্রথমটা হচ্ছে আমাদের ফন্টের নেম, অর্থাৎ আমাদের এইখানে যে লেখাটা আছে এই লেখাটা দেখতে কেমন হবে সেই এই ফন্টের নেমের উপরে ডিপেন্ড করবে, তাই না? যে ফন্ট যেমন সেই ফন্ট আমরা তেমন দেখতে পারবো। এরপরে আমরা কি পেলাম, ফন্টের স্টাইল, তাই না? এখানে বিভিন্ন রকমের প্রত্যেকটা ফন্টের স্টাইল দেখতে পাচ্ছি। তো এরপরে আমাদের সামনে আসতেছে এই ফন্টের তৃতীয় যে অপশন মেনু বারে, সেটা কি বলেন তো, ফন্টের সাইজ। আমরা যদি টেক্সট টুলে থাকা অবস্থায় টেক্সটের লেয়ারটা যদি সিলেক্ট থাকে, আমরা এখান থেকে স্ক্রল মাউসের লেফট সাইডে ক্লিক করে কি হবে, রাইট সাইডে নিয়ে গেলে ফন্টের সাইজটা বড় হয়, লেফট সাইডে নিয়ে গেলে কি হয়, ছোট হতে থাকে। তো আমরা চাইলে এইভাবে ফন্টের সাইজটা বড় ছোট করতে পারি, অথবা এইখানে যে মাউসের স্ক্রল বাটন আপ ডাউন করে কি ছোট বড় করতে পারি, তাই না? স্ক্রল বাটনটা ঘোরাচ্ছি ছোট বড়, অথবা এই যে একটা অ্যারো চিহ্ন এখানে ক্লিক করলেও আমরা ফন্টের বিভিন্ন সাইজ আছে সেই সাইজ অনুযায়ী দেখে কিন্তু এখান থেকে চাইলে এভাবে বড় করতে পারি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারি না, ফন্টের সাইজে টেক্সট সাইজ, হ্যাঁ টেক্সট সাইজ, টিক লেখা দেখতেছেন না? আমরা তো ওইটাই বোঝাচ্ছি, এই টিটিটাই তো বোঝাচ্ছি। টিটির উপরে ক্লিক করে কি আমরা যখন হ্যাঁ আমরা যখন এটা রাইট সাইডে নিয়ে যাচ্ছি কি দেখেন, যখন বড় হচ্ছে না, লেফট সাইডে নিয়ে যাচ্ছি ছোট হচ্ছে না, দেখেন টির বড় টিটা কোন দিকে আছে বলেন, রাইট সাইডে আছে না? তার মানে টির উপর ক্লিক করে রাইট সাইডে নিয়ে গেলে বড় হচ্ছে, টির উপর ক্লিক করে লেফট সাইডে নিয়ে গেলে ছোট হচ্ছে মাউসটাকে, তাই না? যে লেফট সাইডে ক্লিক করে ধরে রাখতে হবে। টিটা কি বুঝতে পেরেছেন? টিটা কি ফন্টের সাইজ, অর্থাৎ ফার্স্ট এটা হচ্ছে ফন্টের নেম, সেকেন্ডটা হচ্ছে কি ফন্টের স্টাইল, তাই না? তৃতীয়টা কি, তৃতীয় কোডটা কি বলেন, টেক্সটের ফন্টের সাইজ। এরপরে এ এ লেখা, এ এ অর্থ হচ্ছে অ্যান্টি অ্যালিয়াজেন, অ্যান্টি অ্যালিয়াস। এই বিষয়টা কি আমরা বিগত দিনগুলোতে অনেকবার আলোচনা করেছি না, এই অ্যান্টি অ্যালিয়াস নিয়ে? অ্যান্টি অ্যালিয়াস নিয়ে বিগত দিনগুলোতে অনেকবার আলোচনা করা হয়েছিল। তো রাকিব ভাই বলেন তো অ্যান্টি অ্যালিয়াস কি? ভাই এদের সাইডগুলো স্মুথ করে আর শার্প করে ওইটা কর্নার গুলো স্মুথ রাখতে সাহায্য করে, তাই না? দেখেন এইখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি একটা ব্লার ব্লার ভাব আছে। যদি আমরা এখান থেকে টেক্সট টুলে থাকা অবস্থায় এখান থেকে শার্প না রেখে এখান থেকে যদি আমরা নাম রাখতাম, তাহলে কর্নার গুলো কেমন লাগতো দেখতে টেক্সটের বলেন? এই টেক্সটটা ভালো লাগতো বলেন দেখতে? আমরা যদি জুম করি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। এটা কি দেখতে মোটেও ভালো লাগতেছে? মোটেও ভালো লাগতো না। কিন্তু এখান থেকে যদি আমরা স্মুথ অথবা শার্প করতাম তাহলে এটা দেখতে ভালো লাগতো দূর থেকে, তাই না? যেহেতু ফটোশপে আসি, রাস্টার বেস সফটওয়্যার, যখন অনেক বেশি জুম করব তখন তো সেটা পিক্সেলেট হওয়া শুরু করবে। জুমের পার্সেন্টেজ এখানে কত আছে দেখছেন? খেয়াল করে কেউ? 816% জুম। আমাদের কোনো কিছু পারফেক্ট ভিডিও কত দরকার? কন্ট্রোল 1 ক্লিক করে কত দেখতে হবে বলেন? 100% জুম।
Ctrl 1 ক্লিক করে 100% জুমে দেখতে হবে ঠিক আছে কিনা, তাই না? তো দেখছেন যখন নান করতেছি তখন এইখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে সমস্যাগুলো, তাই না? কর্নার গুলো যদি খাসকাটা মতো মনে হচ্ছে। জি বলেন। বুঝতে পারিনি, বলেন এন্টি অ্যালিয়াসের মতো। এখানে এন্টি অ্যালিয়াসিং এর মতো অপশনস নাই স্মুথ হওয়ার জন্য কর্নারগুলো। এন্টি অ্যালিয়াসের কিন্তু কাজ দেখাচ্ছি আমি। আমি কি দেখাচ্ছি বললাম কি, এ দ্বারা কি বোঝানো হচ্ছে অ্যান্টি অ্যালিয়াসেন। অ্যান্টি অ্যালিয়াসেনটা যদি এখান থেকে নাম করে দিই তাহলে কি হচ্ছে দেখেন তো, খাসকাটা মনে হচ্ছে না? যখন এটাকে আমরা স্মুথ অথবা এখান থেকে শার্প দিচ্ছি তখন কি সেটা দেখতে কিন্তু ভালো লাগছে, তাই না? বা এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে, যখন এটা প্রয়োজন হবে বিভিন্ন সময় একটু চেক করে প্রয়োজন অনুযায়ী চেক করে দেখবেন। তবে সব সময় আমি এখান থেকে শার্প অথবা স্মুথটা ইউজ করে দেখতে পারেন, সেটাই বেটার। ওকে, প্রয়োজন অনুযায়ী যদি স্ট্রং প্রয়োজন হয়, যদি কোনো কাজের ক্ষেত্রে সেটা রাখার চেষ্টা করবেন, রাখলে যে কোনো ক্ষেত্রে ভালো। তো এটা হচ্ছে আমাদের এন্টি অ্যালিয়াসেন টেক্সটের ক্ষেত্রে যেন স্মুথ দেখা যায় টেক্সট গুলো। 100% জুম আছে তারপরে আমাদের সমস্যা মনে হচ্ছে না, কিন্তু যদি এই জিনিসটাই যদি আমরা কি করতাম টেক্সট টুলে এখান থেকে নান করে দিতাম তাহলে কি টেক্সট গুলো কি ভালো লাগতো বলেন? টেক্সট গুলো কখনো ভালো লাগতো না। এবং এই জন্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা এখান থেকে যেন এন্টি অ্যালিয়াসেনটা নাম না থাকে কোনো সময়। যদি অফ থাকে এন্টি অ্যালিয়াসেনটা সেম ভাই, এগুলো উইন্ডোজের ক্ষেত্রে বা উইন্ডোজ এর ক্ষেত্রে যেমন দেখা যায় সেটা, যে উইন্ডোজ যদি ভিউ চাচ্ছেন, উইন্ডোজের লেখাগুলো, উইন্ডোজে যে ধরনের লেখা আছে ওই লেখাগুলো কেমন হয় সেটা তার কিছু না হয়। এগুলো মনে করেন সবই মোড আলাদা আলাদা, প্রত্যেকটাই আলাদা আলাদা মোড। শার্প যেমন একটা মোড, গ্রিপ যেমন একটা মোড, প্রত্যেকটা এরকম আলাদা আলাদা মোড, ঠিক আছে? রেগুলার থেকে যে বোল্ড অপশনটা আনলেন ওটা আমাদের হচ্ছে না। আচ্ছা, বোল্ড অপশনটা হচ্ছে না, সেটা আপনার যে টেক্সট এখান থেকে সিলেক্ট করেছেন সেই টেক্সটের স্টাইলের মধ্যে বোল্ড তো থাকতে হবে। যদি সেই টেক্সটের স্টাইলের মধ্যে বোল্ড না থাকে তাহলে কিভাবে বোল্ড আসবে বলেন? আমি কি বললাম? কন্ট্রোল বি ক্লিক করলে এখানে বোল্ড হয় না ভাই। এইখানে সেই টেক্সটের যদি আপনার এই যে টেক্সট আপনি ইউজ করতেছেন সেই টেক্সটে যদি আপনার বোল্ড অপশন না থাকে, ঠিক আছে, বোল্ড অপশন না থাকে তাহলে সেটা বোল্ড হবে না। আপনি যে যাই ক্লিক করেন কোনো কিছুতে কাজ হবে না, ঠিক আছে? আমার এই টেক্সটটা ইউজ করতেছে, এখানে বোল্ড আছে, ওকে বোল্ড হচ্ছে। এখন আমি অন্য কোনো একটা টেক্সট ইউজ করি, এই টেক্সটে দেখি বোল্ড আছে কিনা। দেখেন এই টেক্সটে কিন্তু বোল্ড নেই, জাস্ট রেগুলার। আমি চাইলেও এটাকে অন্য কোনো ভাবে স্টাইলে চেঞ্জ করতে পারবো না। বুঝতে পেরেছেন? তো আমি বললাম যে এটা ডিপেন্ড করবে কি, আমি যে টেক্সটটা ইউজ করছি সেই টেক্সটের স্টাইল কি দেওয়া আছে আমাদের সেকেন্ড বক্স। যদি আমাদের কোনো স্টাইল চেঞ্জ করতে চাই, সাপোজ আমি একটা ফন্ট নিয়েছি, সেটা একটা ইটালিক একটা বাঁকা করে লিখবো, যেমন আমি ওপেন সেন্সটা নিলাম, এখান থেকে অনেকগুলো মুড আছে, এগুলো মুড বা স্টাইল যেটাই বলতে পারেন, ঠিক আছে? এখান থেকে আমি ইটালিক স্টাইলে আমি নিতে যাচ্ছি, এখানে ক্লিক করলে এটা হালকা হয়ে গেল। ইটালিক বোল্ড দিতে যাচ্ছি, সেটাতে ক্লিক করতেছি, সেমি বোল্ড ইটালিক দিতে যাচ্ছি, সেমি বোল্ডে ক্লিক করতেছি, ওটা হয়ে যাচ্ছে। সেমি বোল্ড ইটালিকে ক্লিক করতেছি, হালকা বাঁকা হয়ে যাচ্ছে। ইটালিক বোল্ডে ক্লিক করতেছি, বাঁকা হয়ে হালকা মোটা হচ্ছে।
এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে ডিপেন্ড করবে আপনার কি বললাম এখান থেকে লেয়ারের যে টেক্সটের যে স্টাইল বা মুড সেটার উপরে। যে টেক্সটে যতগুলো স্টাইল থাকবে সেই টেক্সটে তত বেশি কাজ করা যাবে। যদি আমরা ওপেন সেন্সের এখানে ইউজ না করে মনসারেট ইউজ করতাম, এগুলো ফন্টের নাম আমি যেটা বলতেছি বুঝছেন। তো যদি আমি এখান থেকে মনসারেট ইউজ করতাম, তো মনসারেটের এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, থিন, থিন ইটালিক, এক্সট্রা লাইট ইটালিক, দেখছেন কত অপশন। প্রত্যেকটা কি আলাদা আলাদা ভাবে হচ্ছে না? এবং শেষ পর্যায়ে আপনি চাইলে এরকম ব্ল্যাক, ইটালিক, ব্ল্যাক আপনি এরকম অ্যাড করতে পারেন, বুঝতে পেরেছেন? তো এটা ডিপেন্ড করবে আপনার ফন্টটা কেমন দেখাতে হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে বলেন? এই ফন্টের স্টাইলগুলোর উপরে। আমরা এখান থেকে ফন্টের নাম দেখলাম, ফন্টের স্টাইল যদি চেঞ্জ করতে হয় এখান থেকে চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করতে হলে এখান থেকে পারবো। এরপরে আমরা অ্যান্টি অ্যালিয়াসের ব্যাপারটাও দেখলাম, যেটা বললাম এখান থেকে সবসময় শার্প রাখবেন, যদি প্রয়োজন হয় বিভিন্ন সময় স্ট্রং বা স্মুথ এগুলো করে দেখতে পারেন যদি আপনার বেশি সমস্যা মনে হয়। হ্যাঁ বলেন। সেম মতোই তো বললাম ভাই, বুঝলেন না? এইখান থেকে শার্প যেমন কাজ করতেছে না, শার্প, ক্রিসপি, স্ট্রং, স্মুথ এক একটা একরকম ভাবে কাজ করতেছে না, সেম ভাবে এগুলো কাজ করতেছে ওইভাবে, বুঝছেন? জি দেখেছেন জি প্রত্যেকটা এরকম আলাদা আলাদা মনে করেন যে এটি অ্যালিয়াসের হচ্ছে জাস্ট মুড, যে এক একটা সময় এক এক ভাবে দেখা যাবে, জাস্ট এতটুকু, তাছাড়া কিছু না। দেখেন এখানে শার্পে থাকলেও যা উইন্ডোজ থাকলেও তার কোনো পার্থক্য কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। পার্থক্য খুব একটা খুঁজে পাচ্ছেন? খুব বেশি কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? খুব বেশি পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে একটু ছোট বড় হবে এরকম, তাছাড়া কিছু না। জি দেখছেন আমি তো পার্থক্য এই জায়গা মনে করেন যে খুব একটা পাচ্ছি না। তো পার্থক্যটা তখনই বোঝা যায় যখন মনে করেন যে এখানে নাম থাকে, নাম থাকলে আপনি এখান থেকে শার্প অথবা স্মুথ বা স্ট্রং দিয়ে কাজ করবেন, এতটুকু হলেই হবে, তার বাইরে কিছু লাগবে না, বুঝছেন? জি বুঝতে পারছি। এরপর আমাদের সামনে তিনটে এরকম ড্যাশ ড্যাশ আমরা দেখতে পাচ্ছি, লাইন লাইন, ছোট ছোট লাইন লেখা যাচ্ছে, তাই না? ছোট লাইন দেখা যাচ্ছে না, কুটি কুটি, এইগুলোকে বলা হয় অ্যালাইন। টেক্সটের কি অ্যালাইন বলেন? এগুলো কি টেক্সটের অ্যালাইন। তো এইগুলো কিভাবে কাজ করে বা অ্যালাইনের কি কাজ সে সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে। আসলে অ্যালাইনটা কি? আমরা যখন কোনো কিছু লিখি, তাই না? যখন কোনো কিছু লিখি তখন এইভাবে যাচ্ছে না? আমরা এখন যখন লিখতেছি লেফট সাইড থেকে রাইট সাইডে দিকে যাচ্ছে না? আমরা একটা টেক্সট লিখি এখানে, রাইট সাইড থেকে কি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে না? কেন লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে? কারণ আমরা উপরের দিকে বলে দিয়েছি যে টেক্সটটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাবে, তাই না? এখানে কোন অ্যালাইনটা দেওয়া আছে? লেফট অ্যালাইন। লেফট অ্যালাইন টেক্সট দেওয়া আছে মানে কি লেফট সাইড থেকে কি টেক্সটটা কোন দিকে যাবে? এই দিক থেকে এই দিকে যাবে, তাই না? লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাবে। এখন সেম বিষয়টা যদি আমরা কি করতাম, সেন্টার মাঝখানে যেটা আছে সেন্টার অ্যালাইন করতাম, তাহলে কি হতো? টেক্সটের এতটুকু অংশ যদি এইদিকে বাড়তো, এইখান থেকে আবার এতটুকু অংশ কিন্তু সেম ভাবে এইদিকে বাড়তো। এক্সাম্পল হিসেবে যদি আমরা টেক্সটটাকে নিয়ে এখান থেকে সেন্টার লাইনে ক্লিক করি এবং এইখান থেকে যদি কোনো কিছু লিখি, দেখেন সমান ভাবে দুই সাইডে বাড়তেছে, তাই না? সমান ভাবে দুই সাইডে বাড়তেছে না? এইখান থেকে এইদিকে যতটুকু যাবে এখান থেকে এদিকে কিন্তু ততটুকু যাবে। যদি আমরা এখান থেকে ছয়টা সেন্টেন্স থাকে, সাপোজ এটাকে আমরা দেখেন এখানে আমাদের কয়টা ক্যারেক্টার আছে? 8টা না? 8টা ক্যারেক্টার আছে না? জি জি। এই সেন্টারের
লেফট সাইডে 8টা, রাইট সাইডে 8টা। দেখছেন? দেখছেন? জি ভাইয়া। অর্থাৎ যদি সেন্ট্রাল এখান থেকে আমাদের যদি অ্যালাইনটা সেন্টার থাকে তাহলে কি হবে, মাঝখান থেকে টেক্সট দুই সাইডে যাবে। যদি আমরা এইখান থেকে রাইট অ্যালাইন ক্লিক করি তাহলে কি হবে, তখন আবার লেখাটা কি সেম ভাবে, যেমন এদিক থেকে আমাদের লেফট অ্যালাইন যখন দেওয়া ছিল এই দিক থেকে এদিকে যাচ্ছিল, এখন এই দিক থেকে এদিকে আসবে, এদিক থেকে এদিকে আসবে। তো আমরা টেক্সট টুলটা নিয়ে আবার রাইট অ্যালাইন ক্লিক করে যদি এখানে ক্লিক করি, দেখছেন? এই দিক থেকে এদিকে যাচ্ছে না? বলো। তো এই অ্যালাইন গুলো যখন আমরা যে সাইড থেকে লিখবো, যদি আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা যখন যে সাইড থেকে লিখবো সেই অ্যালাইনটা দিয়ে কাজ করব। যদি আমরা কখনো সেন্টার থেকে লিখতে হয় সেন্টার অ্যালাইন থেকে কাজ করবো, যদি লেফট সাইড থেকে লিখতে হয় লেফট সাইডে দিয়ে ক্লিক করব, যদি রাইট সাইড থেকে লিখতে হয় রাইট সাইড অ্যালাইনটা দিয়ে কাজ করব। ঠিক আছে? অ্যালাইনের পরে আসছে আমাদের কি, কালার। একটা কালারের ছবি দেখতে পাচ্ছি, তাই না? আমরা কালারের ছবি দেখতে পাচ্ছি না? এর অর্থ হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারবো। অর্থাৎ টেক্সট টুলে গেলে যে উপরের অংশ থাকে এখানে ক্লিক করে আমরা যে কোনো কালার চাইলে সেই কালারটা অ্যাড করতে পারবো। বুঝছেন? যে কালারটা সিলেক্ট করবেন সেটা অ্যাড হবে। এখন কালারটা আমরা কয়েকটা ভাবে দিতে পারি। একটা হচ্ছে আপনি যে মুভ টুলে থাকা অবস্থায় যদি ডাবল ক্লিক করে এইখান থেকে চাইলেও যে কোনো কালার সিলেক্ট করলে বা এখানে কোনো কালার কোড যদি আপনি লেখেন তাহলে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে? অথবা আপনি টেক্সট টুলের উপরে যে টি লেখা, অর্থাৎ যে টাইপটা যেখানে লেখা আছে ওই লেয়ারে যদি ডবল ক্লিক করেন, যে টেক্সটটা আর কি চেঞ্জ করতে চাচ্ছেন কালার, সেই টেক্সটের টি লেখায় থাম্বনেলের উপর যদি ডবল ক্লিক করেন টেক্সটটা সিলেকশন হয়। এখান থেকেও আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, অথবা এই থেকে ক্লিক করে আপনি কোনো কালার চেঞ্জ করতে পারেন। তৃতীয়ত যে ব্যাপার সেটা হচ্ছে, আপনি কোথাও কোনো জায়গায় ক্লিক করা নাই, আপনি কিবোর্ডে যদি টি ক্লিক করেন তাহলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তবে কালার চেঞ্জ তখনই হবে যখন টেক্সটটা এখান থেকে লেয়ারটা সিলেকশন থাকতে হবে। মনে থাকতে হবে আমরা কি বলেছি, যদি কোনো কাজ আমাদের করতে হয় সেই কাজ করতে হলে কি প্রথমে কি আমাদের লেয়ারটা কি সিলেকশন থাকা লাগবে না? আগে লেয়ারটা যেন সিলেকশন থাকে, এবং সিলেকশন আছে আপনি এখন কিবোর্ডে টি ক্লিক করে আপনি উপর থেকে যে কোনো কালার চাইলে চেঞ্জ করতে পারেন। টি অর্থ কি, টাইপ। ঠিক আছে? টাইপ টুলের এটা হচ্ছে শর্টকাট টি, কিবোর্ডের টি। আর যে কোনো টুলে থাকা অবস্থায় যদি আপনি কোনো কালারটাকে চেঞ্জ করতে চান, এটার কালার চেঞ্জ করতে চান যে কোনো টুলে থাকা অবস্থায়, তাহলে কন্ট্রোলের সাথে টাইপ টুলের উপর ডাবল ক্লিক করেন, টাইপটা এই টেক্সটটা সিলেকশন হবে, দেন আপনি উপর থেকে চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। ওকে, কোনো ব্যাপার না, যে কোনো ভাবে আপনি এখান থেকে চাইলেও কালারটা চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এখন বিষয় হচ্ছে এই টাইপ টুলের এতটুকু বাইরে কি আর কিছু আছে? অবশ্যই এতটুকুর বাইরেও অনেক কিছু আছে। টেক্সটটাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়। আমরা যে লিখতেছি এই লেখাটাকেও দুইটা ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে নরমাল লেখা আর একটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে লেখা। প্যারাগ্রাফ আকারে লেখা বলতে কিভাবে হয়, আমরা প্যারা করে লেখা দেখি না, এত প্যারা দেখি না। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লরি ইপসন নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা দেখতে পারি, যেটা টেক্সট জেনারেট ওয়েবসাইট বলা হয়। লিংকটা সবাই কপি করে রেখেছে, খুব ইম্পর্টেন্ট একটা লিংক। কোন ডিজাইনের ডেমো টেক্সট ইউজ করতে হলে এই ওয়েবসাইট সাধারণত ইউজ করা হয়। তো লরি ইপসামে যে আমরা যদি ইংরেজি ভার্সনে ক্লিক করি, এই যে টেক্সটটা এই যে এরকম প্যারাগ্রাফ করে লেখা আছে না, বলেন তো? আমরা এই পেজে ঢুকলাম, পেজের এটাকে যদি আমরা নরমাল টেক্সট আকারে ধরি,
এটাকে ধরা হয় প্যারাগ্রাফ টেক্সট আকারে, যেটা প্যারা প্যারা আকারে থাকে। এখান থেকে এখানে একটা প্যারা। তো এরকম যদি টেক্সট আমাদের লিখতে হয়, যদি সিম্পল লাইন লিখতে হয়, আমরা জাস্ট টেক্সট টুলটা নিয়ে একটা ক্লিক করে লেখা স্টার্ট করতে পারি। কিন্তু যদি আমাদের লিখতে হয় প্যারাগ্রাফ আকারে, তবে টেক্সটটাকে ধরবো, ধরে মাউসের লেফট পাশে ক্লিক করে ড্র্যাগ করবো যে আমাদের প্যারাগ্রাফটা আসলে দেখতে কেমন হবে। আমরা নিজের মতো করে সিলেকশন তেমন করব, লেখাটা তেমন ভাবে হবে, তাই না? আমি যদি এইভাবে সিলেকশন করি এইভাবে হবে, আমি যদি এইভাবে সিলেকশন করি এতটুকুর মধ্যে লেখাটা হবে। সাপোজ আমরা এতটুকু সিলেকশন করলাম, আমি চাচ্ছি এতটুকুর মধ্যে লেখা হবে। ওকে, সিলেকশন এতটুকু কমপ্লিট, এতটুকু সিলেকশন আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে এতটুকু লেখা যদি কপি করি, এখান থেকে এতটুকু লেখা কপি করলাম, কপি করে এখানে ক্লিক করলাম, অবশ্যই সাইজটাকে ছোট করি, অ্যালাইনটা চেঞ্জ করি। লেফট অ্যালাইন রয়েছে না, আমরা তো এই সাইড থেকে লিখতেছি, রাইট অ্যালাইনটা করলাম, ফন্ট সাইজটাকে ছোট করে দিলাম, 6 আছে, আরো কমায় দিই, কমায়ে জাস্ট এখন কন্ট্রোল ভি, অবশ্যই সিলেক্ট করতে হবে কন্ট্রোল ভি। আমরা যতটুকু সিলেক্ট করেছিলাম ততটুকু কিন্তু এই অনুযায়ী অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা ফন্ট সাইজটাকে একটু বাড়াই দেখি কি হয়, কি বলেন, তাই না? ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিলাম। এখন এই লেখাটা দেখতে কেমন হবে সেটা তো ডিপেন্ড করবে আমাদের উপরে, আমরা কেমন ফন্টটা নিচ্ছি, তাই না? আমরা মন সাইজ থেকে 3 নিয়েছি, এখান থেকে টেক্সট সাইজটা যদি 10 নিই তাহলে 10 এভাবে দেখা যাবে। যদি আমরা আরো কম নিই আমাদের সামনে সেইভাবে কি শো করবে, তাই না? এতটুকু ফন্ট সাইজটা এতটুকু ঠিক আছে। এবার যদি আমাদের মনে করেন যে বক্সটা বড়, যতটুকু ফন্ট নিয়েছি তার থেকে আমাদের বক্স বড় হয়ে গেছে লম্বায়, আমরা চাইলে এই বক্সটাকে ধরে এইভাবে ছোট করে দিতে পারি। ওকে, দিলে আমাদের এতটুকু ক্লোজ হয়ে গেল। এখন বক্সটা যত বড় থাকবে ততটুকুই দেখা যাবে, দেখছেন? যদি বক্সটা ছোট থাকে তাহলে কিন্তু নিচের টেক্সটগুলো আস্তে আস্তে হাইড হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু আমরা বক্স আকারে রেখেছি, অর্থাৎ এই বক্সের ভিতরে যা থাকবে ততটুকুই কিন্তু আমরা দেখতে পারবো, বক্সের বাইরে কিন্তু কোনো কিছু দেখতে পারবো না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? জি ভাই, বুঝতে পেরেছি। তো এইভাবে কি আমরা টেক্সটটাকে লিখতে পারি। এখন কি বললাম যে টেক্সটের কালার কিভাবে দিতে পারে। তো কালার দেওয়ার জন্য প্রথমত আমরা দেখেছি কন্ট্রোল কালার দেখেছি কিভাবে দিতে হয়, কালার দিয়ে দেখছি না, দেখানো হয়েছে না যে টেক্সট তুলে থাকা অবস্থায় উপর থেকে কালার চেঞ্জ করতে পারি। যেটা বললাম মনে হয় বলেছি, তাই না? তো আমরা এখান থেকে টেক্সটটাকে কি বললাম যে দুইটা ভাগে বিভক্ত করা হয়, কি কি, নরমাল টেক্সট এবং প্যারাগ্রাফ টেক্সট। তো দুইটা টেক্সটই আমরা দেখলাম কিভাবে লিখতে হয়, টেক্সটের সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় দেখলাম, এলিয়াসেন্ট কি দেখলাম, অ্যালাইনটা দেখলাম, টেক্সটের স্টাইলটা কি সেইগুলো দেখলাম, টেক্সটের নাম কোন টেক্সট কিভাবে ইউজ করতে হয় এগুলো সেগুলো দেখলাম, তাই না? বিষয়গুলো দেখলাম না আমরা? এখন এই পাশে লেখা দেওয়া যাবে না, দুই পাশে লেখা? দুই পাশে লেখা বলতে আপনি তো এখন যেটা লিখছেন এক সাইড কিন্তু না, আরেক সাইড ফাঁকা আছে, এটা কি লেখা যাবে? এইখানে হ্যাঁ, লেখা যাবে না কেন? আপনি আবার যদি এরকম একটা বক্স তৈরি করেন,
ঠিক আছে, যেভাবে বক্স করবেন সেভাবে এখানে লেখা হবে। ঠিক আছে, আপনি এখান থেকে টেক্সট টুল নেন, নিয়ে একটা বক্স তৈরি করেন, অবশ্যই টেক্সট টুল নিন। আপনি এভাবে একটা বক্স তৈরি করেন, বা কিভাবে আপনি লেখাটা যাচ্ছেন এইভাবে, আপনি এইভাবে বক্স নেন, ওইখানে আপনি কন্ট্রোল ভি ক্লিক করেন, যে লেখা আসবে সেই অনুযায়ী লেখা আসবে। যদি আপনার লেখা আরো বড় থাকে, বক্সটাকে একটু বড় করেন, দেখেন কতটুকু লেখা আছে, দেখতে পারবেন। দেখছেন? বুঝতে পেরেছেন? জি ভাই। কোনো সমস্যা নেই, আপনি যেমন এই টেক্সট টুলটা নিয়ে মাউসের লেফট সাইডে ক্লিক করে, টেক্সট টুলটা অবশ্যই নিতে হবে, দেন মাউসের লেফট সাইডে ক্লিক করে যেভাবে আপনি বক্সটা করবেন সেভাবে। যদি বক্সটা সমান্তরাল আকারে করতে চান শিফটে ক্লিক করবেন। এই যেটা না বললেও চলে, কারণ আমরা জানি যে যদি সমান্তরাল কোনো কিছু ফটোশপে করতে হয় সেখানে অবশ্যই শিফট ক্লিক করতে হয়। এখন আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো সাইজ নিতে চান সেভাবে করতে পারেন। আচ্ছা ভাই, লেখাটা দুই দিকে সমান থাকে, এই অ্যালাইনটা মনে হয় নাই। হ্যাঁ আছে, এটাও আছে, সেটা প্যারাগ্রাফ অ্যালাইন বলা হয়। সেটার জন্য কি করতে হয়, সেটার জন্য উইন্ডো থেকে প্যারাগ্রাফ প্যানেলটা এখান থেকে অন করতে হয়। ঠিক আছে, প্যারাগ্রাফ নামে এখানে একটা অপশন আছে, ও আচ্ছা। প্যারাগ্রাফ নামে অপশন আছে, সেটা হচ্ছে এই প্যারাগ্রাফ থেকে 4 নম্বর যেটা জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন যেটা বলা হয়, হ্যাঁ, হ্যাঁ। এটাতে ক্লিক করলে তখন এই যে দুই সাইডের লেখাটা সমান্তরাল থাকে। তো এটা নিয়ে বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। থাকবে না মানে সব অপশনই আছে। না, এটা তো ভাই উপরে শো করতেছিল না, এই জন্য। ওইখানে চোখটা তো ওই তো ভাই টাইপ, ওইটা তো ভাই লাইন লেখা লাইন ভাই, জি জি। এটা তো অ্যালাইন না, বুঝছেন? এটা হচ্ছে স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল। এটা ওটা তো অ্যালাইনের ভিতর পড়ে, জাস্ট লাইন অ্যালাইনটা প্যারাগ্রাফের অ্যালাইন। এটা তো প্যারাগ্রাফের এখানে কোনো কিছু শো করবে না, এখানে বিস্তারিত কোনো কিছু শো করে না, কিন্তু ইলাস্ট্রেটরে সেই জিনিসটা শো করে। ওকে, এই জিনিসটা যদি এই টেক্সট টুলটা যদি আমি ইলাস্ট্রেটরে লিখতাম, যেমন এখানে যে কাজগুলো করা হয়েছিল গত ক্লাসে একটা ডিজাইন করে দেখানো হয়েছিল, তো আমি যদি এই জিনিসটা এখানে লিখতাম ডেমো টেক্সট, এতটুকু সিলেকশন করে জাস্ট এই লেখাটা আমাদের আছে, আমাদের এখানে দুই সাইডে সমান কেন দেখা যাচ্ছে? এই যে প্যারাগ্রাফের উপর ক্লিক করে দেখবো যে জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন আমাদের অন করা আছে। যদি আমাদের প্রথম এটা কি এমনি দিকে দেখাইতেছেন না? জি ইলাস্ট্রেটর এটা এমনি দেখাইতেছেন না? বুঝলাম না, এমনি দেখাচ্ছে, এমনি দেখাচ্ছি বলতে বুঝতে পারলাম না ভাই। হঠাৎ ইলাস্ট্রেটরে গেলেন কিছু? ও না, বলতেছি যে ইলাস্ট্রেটরে ওইখানে উপরে তো শো করে না, আমরা প্যারাগ্রাফ প্যানেল ফটোশপ থেকে ওপেন করতে হয়, আর এখানে প্যারাগ্রাফের প্যানেলটা ওইখানে সরাসরি দেওয়াই থাকে, সেটা বলতেছি। এখানে ক্লিক করে জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন ক্লিক করে এই যে কর্নার দুই সাইডে যেমন প্রথম সাইডেও যেমন আছে লাস্ট সাইডেও তেমন লেখাটা আমরা চাইলে পেতে পারি। অনেকগুলো আছে প্যারাগ্রাফের, তাই না? আপনি যেমন ইচ্ছা তেমন এখানে সিলেক্ট করতে পারেন। তবে জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন যে 4 নম্বরটা এটার সাথে বেশি ইউজ করা হয় প্যারাগ্রাফ আকারে যখন লিখতে হয়। প্রিন্ট ডিজাইনের কাজের ক্ষেত্রে এই অ্যালাইন গুলো প্রচুর ইউজ করা হয়ে থাকে, বুঝছেন? তো প্যারাগ্রাফ এতটুকু জানলে মনে করেন যে অনেক, এর বাইরে জানার দরকার হয় না, বুঝছেন? জাস্ট অ্যালাইনটা লাস্ট লাইনটা করতে পারলে ওকে। এটা তো করে দিই লাস্ট লাইন, এইখান থেকে করতে হয় কি ফটোশপে এগুলোকে ধরে যে এখানে রাখতে হয়, অ্যাড করে রাখতে হয়, তাহলে আপনি যখন প্রয়োজন তখন সেটা নিয়ে ইউজ করতে পারেন। জি বুঝতে পারছি, একটু শর্টকাট করে নিলাম। হ্যাঁ, এখানে এভাবে অ্যাড করে রাখতে পারেন আপনি, যেমন ইচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো চাইলে এইভাবে অ্যাড করতে পারেন। তাই প্রথমেই তো এগুলো দেখাইছি, তাই না? যেভাবে রিমুভ করে দেওয়া যেতে পারে, অ্যাড করা যেতে পারে কিভাবে, তাই না? জি জি। আচ্ছা, তো আমরা দেখাচ্ছিলাম অ্যালাইনের বিষয়টা, তাই না? আমরা উইন্ডো থেকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা বললাম এই যে টেক্সট যখন আমরা লিখি
এই টেক্সটের আরো বেশ কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো কি, সেগুলো আমরা কিন্তু বিস্তারিত তখনই বুঝতে পারবো যখন আমরা ক্যারেক্টার প্রপার্টিজ নিয়ে আলোচনা করবো। বললাম যে টেক্সটের আলাদা প্রপার্টিজ আছে, তাই না? যেটা আমি প্রথমে বললাম আপনাদের, টেক্সটের যে প্রপার্টিজ আছে সেইগুলো কি, সেগুলো নিয়েও আমাদের আলোচনা করা দরকার বা জানার দরকার। এই টেক্সটের প্রপার্টিজ, টেক্সট, ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ একসাথে পাশাপাশি থাকে। তো আপনারা চাইলে এখান থেকে দুইটা একসাথেও দেখতে পারেন বা আলাদা যদি চান এভাবে আলাদা করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে টেক্সটের যে প্রপার্টিজ, এই প্রপার্টিজ নিয়ে আজকে আরেকটু আলোচনা করব। বাকি যে বিষয়গুলো এখানে মিসিং আছে বা কি কি সিমিলার আছে এই মেনুর সাথে, সেই বিষয়গুলো দেখব। তো টেক্সটের প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম যে ঘরটা, সেই প্রথম ঘরটা কি, টেক্সটের নাম, তাই না? যেটা আমরা অলরেডি প্রত্যেকেই জানি, তাই না? এইখান থেকে যদি আমরা যে কোনো ফন্টের নাম দেখি, সেই ফন্টটা চলে আসবে না যদি আমাদের কোনো নাম জানা থাকে। রোবোটো লেখার সাথে সাথে রোবোটো যতগুলো ফন্ট আছে যে কোনো একটা ক্লিক করলে এই ফন্ট থেকে কিন্তু সবগুলো স্টাইল আপনারা তখন ইউজ করতে পারবেন, তাই না? এগুলো কি সব ইউজ করতে পারবো না আমরা তখন? তখন কি সবগুলো এরকম ইউজ করতে পারবো। তো এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি উপরে দেখে আসছি, যে ফন্টের নাম, ফন্টের স্টাইল, ফন্টের সাইজ, তাই না? এগুলোর সাথে কি সবাই পরিচিত না আমরা? বলেন। অন্তত এই তিনটা বিষয়ের সাথে পরিচিত। এখন এই ক্যারেক্টার প্যানেলে বেশ কিছু বিষয় আছে খুবই ইম্পর্টেন্ট, যেটার মধ্যে এই লাস্টের এইগুলো আর এইখান থেকে একটা, দুইটা, তিনটা, এই তিনটা অপশন। তো প্রথম যে অপশনটা, এটাকে বলা হয় লেডিং। লেডিংটা কি, লেডিং, ট্র্যাকিং এবং ট্র্যাকিংটা কি, এই বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? তো আমরা কি কি আলোচনা করব, এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় আসলে কি বুঝছেন? তার আগে আমাদের যে মূল বিষয়গুলো, টেক্সটের যে নরমাল মোড, সেগুলো সেভাবে রাখি। এটা হচ্ছে আমাদের এই পুরো টেক্সটের নরমাল মোড। যে কোনো টেক্সট আমরা যখন ইউজ করি, সেই টেক্সটগুলো মাথায় রাখতে হবে যেন এইভাবে থাকে, কোনো জায়গায় টিক চিহ্ন না দেওয়া থাকে, কোনো কিছুতে না। এই নিচের কোনো কিছুতে টিক চিহ্ন দেওয়া থাকবে না, এইগুলো শূন্য থাকবে, এটা অটো থাকবে, এগুলো দুইটা 100 থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ক্যারেক্টার মোড। যদি আমরা কখনো কোনো কিছু চেঞ্জ করি এখান থেকে, আমাদের টেক্সটটা কিন্তু সেইভাবে পরবর্তী টেক্সটগুলো সেভাবে কাজ করবে। যদি আমাদের কোনো কিছু কোনো লাইনে চেঞ্জ করতে হয়, লাইনে চেঞ্জ করব, দেন নতুন যখন টেক্সট লাইনটা নিব অবশ্যই সেগুলো অফ করে রাখবো। মনে থাকবে তো? যদি অফ না করে রাখি তাহলে প্রত্যেকটা টেক্সটে দেখেন একই রকমের ইফেক্ট কিন্তু অ্যাড হয়েছে। আমরা তো এগুলো সব লিখছি, তাই না? এবং যেহেতু এইগুলোতে সব অ্যাড ছিল, সেই জন্য আমরা প্রত্যেকটাতে দেখছি এই ইফেক্টগুলো অ্যাড হয়ে আছে। এখন আমরা আলোচনা করার চেষ্টা করতেছি এই যে আমাদের টেক্সট, এই টেক্সটের এই লেখাগুলো আসলে কি, কিভাবে কাজ করে, বা এইগুলোর কাজ কি, যে লেডিং, ট্র্যাকিং, এগুলো কি, তাই না? তো লেডিংটা হচ্ছে দুইটা টেক্সটের লাইনের মাঝখানে দূরত্বকে বোঝানো হয়। এইটা এই যে লাইন, এইখান থেকে সিলেক্টের পর এই লাইনটা আবার চালু হয়েছে, তাই না? এই দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটার পরিমাণ ডিপেন্ড করে এই আমাদের প্রথম যেটা লেডিং এর উপরে। তো এটা আমাদের সম্পূর্ণ, এটা আমাদের নিজেদের ব্যাপার, নিজেদের মতো এটাকে সেট করতেও পারি। এক্সাম্পল হিসেবে আমরা চাচ্ছি এই অ্যারোতে ক্লিক করে আমাদের এখান থেকে লেডিংটাকে বাড়াবো, ঠিক আছে? লেডিংটাকে বাড়ায় দিতে পারি এরকম 10 বা 30, সেটাও করতে পারি। সিলেক্ট করে টেক্সটটাকে অবশ্যই আগে সিলেকশন করতে হবে।
অবশ্যই আমি কিবোর্ডে ক্লিক করেছি যেন আমাদের টেক্সটের কাজগুলো যেন অ্যাক্টিভ হয়। তো আমি এখান থেকে যদি এটাকে বাড়াই তাহলে কি দুইটা লাইনের মাঝখানে কি দূরত্ব বাড়তেছে না? জি স্যার। এখন আমরা যখন কোনো কাজ করব তখন যদি এই লাইনের মাঝখানে দূরত্ব নিজেদের মন মতো মন স্বাধীনভাবে যদি বাড়াই তাহলে সেটা কখনোই ভালো লাগবে না দেখতে। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। যখন আমরা এখান থেকে ফন্টের এই স্টাইলগুলো বাড়াবো তখন নিজেদের মন খেয়াল খুশি মতো বাড়ানো যাবে না, ঠিক আছে? চেষ্টা করতে হবে অটো রাখার। কি করতে হবে বলেন? চেষ্টা থাকবে কি অটো রাখা। যদি সেটা সম্ভব না হয় বা চেঞ্জ আমাদের কখনো করতে হয়, যদি কখনো আমাদের চেঞ্জ করতে হয় তো সেই ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাকে মেনে চেঞ্জ করতে হবে। আপনি সর্বোচ্চ এই ট্রেডিংটাকে এখান থেকে লেডিংটাকে কতটুকু বাড়াতে পারেন? এই লেডিংটাকে আপনি চাইলে ফন্টের সাইজ এবং লেডিং সাইজটাকে সর্বোচ্চ 5 থেকে 6, ঠিক আছে? আপনি এই সাইজটা দিতে পারেন, এক্সট্রা অ্যাড করতে পারেন। যদি আপনার এখানে 10 থাকে, আপনি এখানে আপনার ফন্ট সাইজটা যদি 10 থাকে, আপনার ফন্ট সাইজটা এখান থেকে 10, সেই ক্ষেত্রে আপনি লেডিংটাকে 15 সর্বোচ্চ দিতে পারেন। বুঝতে পেরেছেন? সর্বোচ্চ কত? 15, যদি আপনার ফন্ট সাইজটা 10 থাকে। অবশ্যই 10 থাকলে কত? 15 সর্বোচ্চ দিতে পারেন বা 16 দিতে পারেন। 5-6 অর্থাৎ এই লেডিং এবং ফন্টের টেক্সটের মাঝখানে যে দূরত্ব সেটা সর্বোচ্চ কত দিতে পারি বলেন তো? 5 থেকে 6। তাছাড়া আমরা চেষ্টা করব এটা অটো মোডে রাখা। দেখছেন অটো মোডটা আর আমাদের নিজেদের মতো করে অ্যাড করা সাইজটা অলমোস্ট কাছাকাছি। তারপরেও অনেক সময় অটো মোডেও এই টেক্সটটা মনে হয় যে অনেক দূরে আছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নিজেদের মতো করে চেঞ্জ করতেই পারি, তাই না? নিজেদের মতো করে সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হয়। যদি আমাদের মনে হয় যে টেক্সটের সাইজটা অনেক দূরে আছে সেক্ষেত্রে অবশ্যই করা যেতেই পারে। তো পারফেক্ট যে সাইজটা, সেই সাইজটা কত বললাম বলেন তো? যদি আমাদের কখনো এখান থেকে অটো না করে আমাদের নিজেদের মন খেয়াল খুশি মতো চেঞ্জ করতে হয় তবে সেটা আমরা কতটুকু করতে পারি? ফন্টের সাইজ এবং আমাদের লেডিং এর সাইজের মধ্যে পার্থক্য কত থাকবে? কমপক্ষে 4 থেকে 5, এতটুকু, তাই না? 4, 5 অথবা 6, মনে থাকবে তো? লেডিং এর পরে আমাদের এখানে আসছে ট্র্যাকিং। এই ট্র্যাকিংটার কাজ হচ্ছে আমরা লাইনগুলো লিখতেছি, এই লাইনগুলোর মাঝখানে দূরত্ব করা, অর্থাৎ এই লম্বা চওড়া লাইনগুলোর মাঝখানে, লেখাগুলোর মাঝখানে, ক্যারেক্টার গুলোর মাঝখানে আমাদের কি দূরত্ব বাড়ানো। আমরা এখান থেকে যখন এটাকে বাড়াচ্ছি, এইভাবে বাড়াচ্ছি, তাই না? এইটার উপরে আইকনের উপরে ক্লিক করে রাইট সাইডে নিয়ে গেলে কমে, রাইট সাইডে নিয়ে গেলে বাড়ে, লেফট সাইডে নিয়ে গেলে কমে। আমরা যখন লেফট সাইডে নিয়ে যাচ্ছি কি একটা লেখা আর একটা লেখার সাথে অ্যাড হয়ে যাচ্ছে না? যখন আমরা এখান থেকে বাড়াচ্ছি রাইট সাইডে যাচ্ছে কি লেখাগুলো দূরে চলে যাচ্ছে, লেফট সাইডে যখন যাচ্ছে তখন কি যখন আমরা লেফট সাইডে যাচ্ছি কি হচ্ছে? লেখাগুলো আবার কাছে চলে আসতেছে, তাই না? যখন সেটাকে আস্তে আস্তে আরো নিয়ে আসতেছি মাইনাসের দিকে যাচ্ছে তখন কি একটা আরেকটার উপরে ওভারল্যাপ করতেছে, তাই না? একটা আরেকটার সাথে ওভারল্যাপ করতেছে। তো এইটা হচ্ছে আমাদের ট্র্যাকিং। ট্র্যাকিংটা কি বুঝতে পেরেছি আমরা? ট্র্যাকিং এর কাজ কি? অনেক সময় ফন্টগুলোর মাঝখানে দ্রুত বৃদ্ধি করতে হয়, সেই সময় আমরা এরকম ট্র্যাকিংটা এরকম অ্যাড ইউজ করতে পারি, তখন অক্ষরগুলো এরকম একটা আরেকটা থেকে দূরে দূরে চলে যায়। ট্র্যাকিংটা বাড়ালে এভাবে দূরে দূরে চলে যায়। এরপরে আমাদের
যে অপশনটা দেখতে পাচ্ছি সেটাকে কি বলা হয়? ক্র্যাকিং। ওকে, কার্নিং। এই কার্নিংটা কি? কার্নিংটা কিভাবে কাজ করে? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমরা একটু দেখি, আমরা যদি কার্নিং এ ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে শুধুমাত্র শূন্য, অপটিক্যাল এবং ম্যাট্রিক্স এই তিনটা অপশনই অ্যাভেলেবল আছে, আর বাকিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কেন দেখতে পাচ্ছি না? এইটার কাজ কি? আমরা এখান থেকে এই টেক্সটটাকে ডিলিট করে নতুন একটা টেক্সট লিখি। আচ্ছা, আমরা এটাই করি। কিছু কিছু ফন্টের ক্ষেত্রে দেখা যায় এই দুইটা টেক্সটের মাঝখানে, প্রত্যেকটা টেক্সটের মাঝখানে যে দূরত্ব, সেই তুলনায় প্রথম দুইটা টেক্সটের মাঝখানে দূরত্বটা একটু বেশিই থাকে বা কম থাকে। তো এইরকম সমস্যায় যখন আমাদের পড়তে হয়, যখন আমাদের এই ধরনের সমস্যায় পড়তে হয়, যখন টেক্সট শুধুমাত্র একটা টেক্সটের মাঝখানে যে দূরত্বগুলো, সেই দূরত্বের মধ্যে যে সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলো ঠিক করতে কিন্তু আমাদের এই কার্নিংটা ইউজ করা হয়। তো কার্নিংটার কাজ কি? কার্নিংটা দেখেন শুধুমাত্র এখান থেকে শূন্য, অপটিক্যাল এবং ম্যাট্রিক্স ছাড়া কোনো কিছু কাজ করছে না, কিন্তু আমরা চাইলে এই বিষয়গুলো কাজ করবে। এটা তখনই কাজ করবে যখন আমরা টেক্সট টুল নিয়ে যে কোনো দুইটা অক্ষরের মাঝখানে ক্লিক করব। কার্নিংটা কাজ করে দুইটা অক্ষরের মাঝখানে। তো আমরা এখানে দুই টেক্সট টুলটা নিয়ে দুইটা ক্যারেক্টারের মাঝখানে ক্লিক করলাম। ক্লিক করে এখন যদি আমরা এখান থেকে কার্নিংটাকে একটু দেখি, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটাকে কমাই, তাহলে কি ও লেখাটা তীর আরো কাছে চলে আসতেছে না? দেখছেন, আগের অক্ষরগুলো কিন্তু সব সেম জায়গায় আছে, কিন্তু আমরা ও লেখাটা চাচ্ছিলাম যে একটু কাছে আসবে, এভাবে কিন্তু কাছে নিয়ে আসতেছি। দেখছেন, যেভাবে ইচ্ছা, যে জায়গায় ইচ্ছা আমরা সেখানে নিয়ে যাচ্ছি। কিন্তু বুঝতে পেরেছেন? কার্নিং এর কাজ কি বুঝতে পেরেছেন? কি কাজ? এখন এই তিনটাই হচ্ছে আমাদের মূল বিষয় ফটোশপের ক্যারেক্টার প্যানেলের মূল বিষয় কি? লেডিং, ট্র্যাকিং, কার্নিং। ঠিক আছে, লেডিং, ট্র্যাকিং, কার্নিং। তো এগুলোর নাম যদি মনে না থাকে, দরকার নেই, মনে রাখার দরকার নেই। মনে রাখবেন কি, আমার যদি প্রথম
প্রথমে টেক্সট দুইটার মাঝখানে দূরত্ব বাড়াতে হবে। প্রথমটা যেটা আছে এটা আছে কি অক্ষরগুলোর মাঝখানে প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে দূরত্ব বাড়ায়, আর এটা প্রতিটা ক্যারেক্টারের মাঝখানে দূরত্ব বাড়ায় বা কমায়, তাই না? এতটুকু মনে রাখলেই তো হচ্ছে আমাদের, জি ভাইয়া। তাই না? ওকে, এখন এর নিচে আরো বিভিন্ন বিষয় আছে, হরিজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল। তো এইগুলো কি দেখি, এটা হচ্ছে কি ভার্টিক্যাল স্কেল, ভার্টিক্যাল স্কেল, এটা হচ্ছে কি হরিজন্টাল স্কেল। তো এটার কাজ কি, হরিজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল? তো আমরা যখন কোনো কিছু লিখি, লাইক আমরা চাইলে এই লেখাটাকে বড় ছোট করতে পারি। আমরা কন্ট্রোল টি দিয়ে যদি ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসি, এই লেখাটাকে আমরা বড় ছোট করতে পারি না? বলেন তো, লেখাটাকে বড় ছোট করতে পারি না? জি ভাই, করা যাবে। বড় ছোট করতে পারি, ট্রান্সফর্ম টুল মানে কি আমরা বড় ছোট করতে পারবো খুব সহজে, তাই না? আমাদের সামনে ট্রান্সফর্ম টুল আছে মানে আমরা কাজ করতে পারবো নির্দ্বিধায়। ট্রান্সফর্ম টুল আছে মানে কাজ করতে পারবো। কন্ট্রোল টি দিয়ে যদি ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসি, অল্টের সাথে যদি বড় করি, এটা সমান্তরালে বড় হচ্ছে, দেখেন অল্টে ক্লিক করতে সমান্তরালে বড় হচ্ছে। এবং এইখান থেকে যখন আমাদের অটো দেওয়া থাকে, মজার একটা ব্যাপার কি, যখন আমাদের এখান থেকে অটো দেওয়া থাকে এটা, তখন এই গ্যাপটা আমাদের কতটুকু গ্যাপ হবে লাইনগুলোর মাঝখানে ক্লিক পরবর্তী লাইন দিতে গেলে, সেটা কিন্তু অটোমেটিক চলে আসে। এবং ফন্টের সাইজটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকে যখন আমরা অল্টের সাথে এটা কোনো কিছু বড় করি। তবে যদি এই জিনিসটা অল্টের সাথে না করতাম বা শিফটের সাথে ক্লিক করতাম, ক্লিক করে যদি এভাবে নিচের দিকে বড় করতাম, তাহলে কি হতো, টেক্সটটা কি নিজেদের মতো করে আমরা কি, এটা কি হচ্ছে বলেন তো, বড় করতেছি না? নিজের মতো করে বড় করতেছি কোন দিকে বলেন তো? ভার্টিক্যাল, তাই না? নিচের দিকে। উপর নিচে সেটা কি ভার্টিক্যাল, তাই না? আমরা ছোট করতে পারি, বড় করতে পারি। সেম বিষয়টাই হচ্ছে টেক্সট টুলের এই ভার্টিক্যাল স্কেল। আমরা যখন এটাকে কমায়, সাইজটা ছোট হচ্ছে না বলেন তো টেক্সটটাকে? যখন জিনিসটাকে আমরা বাড়াই তখন কি হয়, টেক্সটটা ভার্টিক্যাল কি বড় হচ্ছে, সমান্তরাল ভাবে না। যদি সেম বিষয়টা আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল দিয়ে যদি আমরা এটাকে শিফটের সাথে এইভাবে বড় করতাম, এভাবে যদি বড় করতাম, যে স্কেলটা যেভাবে বড় হচ্ছে না, সেম বিষয়টাই হচ্ছে এখান থেকে টেক্সট টুলের ভার্টিক্যাল স্কেল। এটাকে যদি আমরা কমা এভাবে বাড়াই, যদি বাড়াই এভাবে বাড়তে থাকে। তবে আমাদের যদি এভাবে বড় ছোট করতে হয়, কখনোই আমরা এভাবে করব না। যদি করতে হয় আমাদের এখান থেকে তো যে লেডিং এর যে ব্যাপারটা আছে, লেডিং এর নিচে যেটা আছে ট্র্যাকিং, ট্র্যাকিং ইউজ করেই করব। ট্র্যাকিং মনে থাকবে তো? যদি আমাদের দূরত্ব বাড়াতে হয় বা ফন্টটাকে ছোট বড় করতে হয়, অবশ্যই আমরা কি এখান থেকে টেক্সটের সাইজ এবং এটি লেডিং, ট্র্যাকিং এবং ট্র্যাকিং ইউজ করে করব। মনে থাকবে তো? মনে থাকবে। কোনোভাবে ওইভাবে আমাদের টেক্সট ছোট করার কোনো দরকার নাই, ঠিক আছে? টেক্সট ওইভাবে কখনো ছোট করতে যাবেন না। বজলুর রহমানকে জয়েন করে আবার চলে গেল কে? তো বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো? জি ভাইয়া। হরিজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেলটা কি, আমরা এভাবে কখনো এটা ইউজ করব না। এবার এর নিচে আমাদের যে বেস লাইন শিফট, এইটার কি কাজ এটা একটু দেখি। এটার সাহায্যে একটু মজার কিছু করা যেতে পারে, যেমন ফানি ক্যারেক্টার যখন ইউজ করা হয় কোনো কিছু, বাচ্চাদের জন্য মনে করেন যে বুক ডিজাইন করা হচ্ছে, সেই বুকের টাইটেল হবে চিলড্রেন বুক। তো অনেক সময় কি করা হয়, এই লেখাগুলো
এই লেখাগুলো যদি নিজের ইচ্ছা মতো কোনো বড় ছোট কোনো জায়গায় করতে হয়, বা আমরা হচ্ছে এই লেখাটাকে কোনটা উপরে উঠাবো নিচে নামাবো, সেটাও কিন্তু করা যেতে পারে। সেটা কিভাবে? টাইপ টুল নিয়ে অনেক সময় হয় কি এরকম নির্দিষ্ট কোনো অক্ষর ধরে আমরা এভাবে এখান থেকে সাইজটাকে এভাবে বড় ছোট করে থাকি। ফন্টের তো আমরা এরকম বড় ছোট করতে পারবো না, বলেন? আমরা তো জানি, তাই না? যেটাকে সিলেকশন করব সেটা কি বড় বা ছোট এরকম করা যায়, তাই না? বড় বা ছোট এরকম করতে পারবো, তাই না? সিলেকশন যতটুকু থাকবে সেই অনুযায়ী আমাদের টেক্সটটা কাজ করবে। তো অনেক সময় হয় কি এই টেক্সটগুলো বিভিন্ন বড় বা ছোট করা হয়ে থাকে এবং সেটাকে উপর নিচে ওঠানো হয়। তো এই আমাদের এখান থেকে বেসলাইন শিফটের কাজ হচ্ছে এটা সেম। যদি আমরা এই বেসলাইনটাকে ক্লিক করি, এখান থেকে যদি আমরা বেসলাইনটাকে উপরে বা নিচের দিকে নিয়ে যেতে চাই, মাইনাস করলে কি হয়, লেখাটা বেসলাইন থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, প্লাস করলে কি হয়, এটা উপরের দিকে চলে যায়। বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে? হুম, একটু ক্রিয়েটিভ ব্যাপার মনে হয় এবং ফানি ব্যাপার হয় যে স্টুডেন্ট বা চিলড্রেনের কাছে যেটা একটু আকর্ষণীয় করে, বুঝছেন? আমি যেটা ব্যাখ্যা করতে চাই, এটা একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে এটাকে রোটেট করতে যাচ্ছেন, এই না লেখাটাকে পুরোটা না, শুধু এই অক্ষরকে ভাই ইলাস্ট্রেটরে রোটেট করা যায়, বুঝছেন? ও ফটোশপে মেবি, দেখলাম অনেক। হ্যাঁ ইলাস্ট্রেটরে করা যায়, ফটোশপে আমি মেবি দেখি নাই। দেখেন ইলাস্ট্রেটরে যদি টেক্সট টুলটা নিই, ইপসম লেখাটাই থাক, কন্ট্রোল টি ক্লিক করলে এখানে ট্রান্সফর্ম ফর্মটা আসে। এই দেখেন রোটেট করার অপশনটা, বুঝছেন? আপনি যদি কোনো নির্দিষ্ট অক্ষরকে সিলেক্ট করে রোটেট করতে চান সেটাও পারবেন। এতটুকু যদি সিলেকশন করে এই রোটেট থেকে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন সেটাও পারবেন। আপনি এখান থেকে এটাকে উপরে নিচে কোন দিকে নিয়ে যাবেন সেটাও পারবেন, বুঝছেন? জি ভাই, আপনি এটার কথাই বলতেছিলেন না যে রোটেট করতে চাচ্ছেন? জি ভাই, এটা কথা বলছি। এটা নির্দিষ্টভাবে রোটেট করা যায়, সেটা ইলাস্ট্রেটরের টাইপ টুলের মধ্যে। এখানে দেখেন ওই অপশনটা নাই, দেখছেন রোটেটের অপশনটা আছে? রোটেটের অপশনটা কিন্তু নাই, আছে এখানে, বলেন? না ভাই, তো আই থিঙ্ক ফটোশপে সেটা সম্ভব না। আমি কখনো করি নাই এভাবে নির্দিষ্ট কোনো অক্ষরকে এখান থেকে রোটেট করি নাই। আর ফটোশপে খুব একটা কাজ করা হয় না, ডিজাইন তো সবই হয় ইলাস্ট্রেটরে। তো অনেকটা সেম বিষয়, ফটোশপ বা ইলাস্ট্রেটরের যে টেক্সট টুল, পেন টুল, এই বিষয়গুলো সেম বিষয় কিন্তু। এভাবে সিলেক্ট করে আমরা যে কোনো কিছু করতে পারি, বুঝছেন? জি ভাই, এরকম হেডলাইন তৈরি করতে পারি, ক্রিয়েটিভ হেডলাইন বা টাইটেল বুকের। সেই ক্ষেত্রে এটা অনেক সময় করা হয়ে থাকে। তো এই বেসলাইন শেপটা কি বুঝতে পেরেছেন কি? এবং এর পাশের অপশনটা হচ্ছে কালার। এখান থেকে সিলেক্ট করে কালার দেওয়া হয়, তাছাড়া কিচ্ছু না। অর্থাৎ এই কালার, নাম, স্টাইল, ফন্টের সাইজ, তাই না? এবং এখান থেকে যে লাস্টের যে অ্যালিয়াজেন, এন্টি অ্যালিয়াজেনের যে ব্যাপারটা, সেটা অলরেডি আপনি পরিচিত এটার সাথে, তাই না? বলেন, এর সাথে পরিচিত না? এগুলো নিয়ে অবশ্যই উপরে এবারে আলোচনা করা হয়েছে। এখন এই টেক্সট টুলের মাঝখানে আবার বেশ কিছু অপশন আছে নিচের দিকে, সেইগুলো নিয়ে একটু কথা বলি। টাইপ লিখলাম, তো এই লেখাটা আমরা কিবোর্ডে কন্ট্রোল জাস্ট টি ক্লিক করলাম কিবোর্ডে, যেন এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। টি ক্লিক করার সাথে সাথে কি হয়,
সব যদি আমাদের লেয়ার সিলেকশন থাকে তাহলে আমাদের কি এইটা টুলগুলো সবগুলো কাজ অ্যাপ্লাই করার জন্য এগুলো আমরা সুযোগ পাই। তো আমরা চাচ্ছি এইগুলোর কি কাজ সেগুলো দেখব। আমরা যখন টিতে ক্লিক করি তখন এই লেখাটা যতটুকু আছে বোল্ড তার থেকে এক্সট্রা বোল্ড হয়। এখানে কিন্তু বোল্ড অলরেডি করাই আছে, বা এখান থেকে যদি আমরা কোনো কিছু চেঞ্জ না করি তারপরেও এটা বোল্ড হচ্ছে। আমরা এইখানে ক্লিক করে এটাকে একটু ইটালি করতে পারি, বাঁকা করতে পারি। সেই ফন্টে যদি বাঁকা নাও থাকে তারপরেও সেটা হালকা একটু বাঁকা হবে, এবং এটাকে অফ করে ক্লিক করলে অফ হয়। আমরা অফ করে দিলাম, এটাকে একটু বাঁকা করলাম। ওকে, দেখুন কিভাবে করলাম। জাস্ট ক্লিক করলে কিন্তু এগুলো কাজ হয়। সাপোজ লিখছেন একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর লিখছেন। এখন আপনি যদি 3 নম্বর যে অপশনটা আছে সেটাতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে না? দেখছেন যে ভুল করে আপনি ছোট হাতে লিখছেন, বা আপনি ছোট হাতের লেখাগুলোকে সব বড় হাতের করতে যাচ্ছেন। আপনি যদি 3 নম্বর অতে ক্লিক করেন তাহলে কি হবে, সবগুলো বড় হাতের হয়ে যাবে। ক্লিয়ার? দেন চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে স্মল ক্যাপ। আপনার বড় হাতের তো ঠিকই হবে, কিন্তু সেটা কি ওই ছোট হাতের লেখাগুলো সাইজে থাকে না, বড় হাতের লেখাগুলো কিন্তু সেই সাইজ আকারে আসবে। লেখা বড় হাতের হবে কিন্তু কি সেই ছোট হাতের লেখাগুলো সাইজ অনুযায়ী ওইখানে সেটা আসছে, তাই না? বিষয়টা কি তাই না? আচ্ছা, স্ক্রিন দেখা যায় না কে বলে? স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যাচ্ছে তো, অফ করে অন করেন বা মোবাইল থেকে মনে চেক করতেছে, দেখতেছেন। দেখেন মোবাইল থেকে দেখলে কোনো জায়গায় পিন হয়ে গেছে। এরপরে আমাদের যে অপশনটা আসছে সেটা কি, টাইপ টুলের মধ্যে সাবস্ক্রিপ্ট, এবং এখান থেকে আমরা সাবস্ক্রিপ্ট নামে দুটো অপশন দেখতেছি, দেখছেন? সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তো এই দুইটা কি? হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার এবং হচ্ছে অর্থাৎ নিচে লেখা এবং উপরে লেখা কোনো কিছু। তো একটা সূত্র বলেন তো, বীজগণিতের একটা সূত্র বলেন। a plus b whole square, a square plus b plus b square. a স্কোয়ার a plus b whole square, a প্লাস বি, তাই তো? a প্লাস বি ব্র্যাকেটের বাইরে, তাই তো? স্কোয়ারটা থাকবে হ্যাঁ ব্র্যাকেটের বাইরে স্কয়ার, ব্র্যাকেটের বাইরে। এখন আমরা যদি এখন 2টা এখান থেকে লিখি সরাসরি, দেখেন 2টা কিন্তু যদি আমি এইভাবে লিখি, এই 2টা কিন্তু যাবে না উপরে। আমরা এতটুকু সিল করলাম, কাজ করলাম, এগুলো সব কেটে দিই, ঠিক আছে? কেটে দিয়ে এগুলো অফ করে দিয়ে আমরা a প্লাস বি, তাই তো? এবং ব্র্যাকেটের ভিতর থাকবে সেটা, তাই তো ভাই? এরকম। এখন এই 2টা কি থাকবে উপরের দিকে। আমরা যদি 2 এখানে লিখি, 2 এখানে লিখলে কখনোই আসবে না। কিন্তু আমরা 2টাকে সিলেকশন করে আমরা যদি সুপারস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে কি এই 2টা কি উপরে চলে যাচ্ছে না? a প্লাস বি হোল স্কয়ার, তারপরে কি প্লাস, তাই তো? আমরা ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b ইকুয়াল, তাই তো? সমান চিহ্ন আছে, সমান চিহ্ন। দেখ উপরের দিকে চলে যাচ্ছে। কেন উপরের দিকে চলে যাচ্ছে? আমাদের এখানে সুপারস্ক্রিপ্টটা সিলেক্ট করা আছে। অবশ্যই আমরা অফ করতে হবে, দেন আমাদের কোনো কিছু লিখতে হবে, নাই কিন্তু কাজ করবে না। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা পরে করতেছি। সমান দিয়ে কি লিখতে হবে বলেন তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা ফন্টটাকে একটু হালকা ছোট করে টিতে ক্লিক করলাম, ফন্টটাকে ধরে এখান থেকে একটু ছোট করে দিলাম। এখন আমরা এতটুকু সিলেকশন করে যদি এটাতে ক্লিক করি উপরে চলে যাচ্ছে, তাই না? এটাকে সিলেকশন করে ক্লিক করলাম, তো লেখা শেষে এই কাজগুলো করব। যদি আমরা ক্লিক করি সেটা
উপরে চলে গেল। বিভিন্ন রাসায়নিক সংকেত ইউজ করার জন্য আমরা কি সাবস্ক্রিপ্টটা ইউজ করতে পারি, তাই না? সাবস্ক্রিপ্টটা ইউজ করতে পারি। তো আমাদের কাজ শেষ না, কাজ যখন শেষ হবে, যখন নতুন আবার টাইপ টুলটা নেব, অবশ্যই এইগুলো কিন্তু সব অফ করতে হবে, নাই কিন্তু এইগুলো আবার ওটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখন যেহেতু নিচের দিকে লিখবো, রাসায়নিক সংকেত কয়েকটা বলেন তো, কয়েকটা সংকেত লিখি। H2O, তাই তো, H2O। H2O কি রেস্টুরেন্ট ভাই? আচ্ছা, এই টুটাকে আমরা নিচের দিকে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে কি এখান থেকে যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে কি হচ্ছে, টুটা কি নিচের দিকে চলে আসতেছে না? বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন নেক্সট টাইপটা আবার করব, তখন কি এটা যদি অফ না করি তাহলে কি সেটা এটা অ্যাপ্লাই হতে থাকবে না? যদি আমরা অফ না করে কাজ করি তাহলে কি এটা অ্যাপ্লাই হতে থাকবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা যখন কোনো কাজ করব, নতুন যখন আবার কাজ করতে যাব, অবশ্যই অফ করে আবার আমরা কাজ করব, তা না হলে কিন্তু আমাদের এই কাজটা করা যাবে না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো সবাই? ক্লিয়ার? বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করতেছে? যদি কখনো আমাদের টেক্সটের নিচে আন্ডারলাইন অ্যাড করতে চাই, তাহলে এই টেক্সটের সাথে টেক্সটটাকে সিলেকশন থাকা অবস্থায় এই যে লাস্টে যেটা আন্ডারলাইন, টেক্সটের আন্ডারলাইনে ক্লিক করলে ওর নিচে এরকম একটা আন্ডারলাইন অ্যাড হয়ে যায়। বুঝতে পেরেছেন? যদি টেক্সটের মাঝখান থেকে কোনো কেটে দিতে চান টেক্সট লিখে, লাস্টেরটাতে ক্লিক করেন, মাঝখান থেকে এরকম এক্সট্রা লাইন চলে আসবে। বুঝতে পেরেছেন? এই অপশনগুলো কি বুঝতে পেরেছি আমরা? এই অপশনগুলো বুঝতে পেরেছি। তো এটাই ছিল আমাদের মনে করেন ক্যারেক্টার প্যানেল বা ক্যারেক্টার প্রপার্টিজ বা টেক্সটের প্রপার্টিজ, যেটাই বলি আমরা। তো এখান থেকে টেক্সটের এই প্রপার্টিজ গুলো আমরা একটু ইউজ করার চেষ্টা করব। ও একটা বিষয় ভুলে গেছি যেটা দেখাতে, টেক্সটটাকে আমরা চাইলে ওয়ার্ড করতে পারি, অর্থাৎ বাঁকা করতে পারি। দেখেন আমরা যখন লিখতেছি তখন কি ওই বিষয়টা কিন্তু এখানে ইউজ হচ্ছে, কেন? আমাদের ওইখান থেকে ওটা অফ করি নাই, কাজ করে আমরা কোনো কিছু অফ করি নাই। ঠিক আছে? তো আমরা চাচ্ছি এই টেক্সটটাকে বাঁকা করব। যেমন অনেক সময় দেখি না আমরা টেক্সটগুলো এরকম বিভিন্ন রকমের শেপে থাকে, যে কখনো এরকম কখনো এরকম, তাই না? বিভিন্ন রকম শেপে থাকে না, কখনো এরকম ভিডিওর মতো টেক্সট এরকম দেখি না। তো এইগুলো কিভাবে করা যেতে পারে? তো এইগুলোর একটা অপশন কিন্তু টেক্সটের ভিতরে আছে, যেটা বলতে ভুলে গেছি, একদম উপরের দিকে টেক্সটের উপরের দিকে এখানে ওয়ার্ডের একটা অপশন আছে, দেখছেন? ক্রিয়েট ওয়ার্ড। এখানে ক্লিক করলে এখান থেকে স্টাইলটাকে যদি আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে চেঞ্জ করলে এরকম বিভিন্ন রকমের অপশন হয়, এবং এইগুলোকে আপনি আবার নিজের থেকে কন্ট্রোল করতে পারেন, যে আপনি হরিজন্টাল কতটুকু আপনি কাজ করতে যাচ্ছেন, ভার্টিক্যাল কতটুকু, এই যে বাঁকাটা হয়েছে, ব্যান্ডটা হয়েছে, ব্যান্ডটা আপনার কতটুকু চাচ্ছেন সেটাও আপনার নিজের মতো করে করতে পারেন। হালকা ব্যান্ড দরকার, খুব বেশি দরকার, সেটাও আপনি নিজের মতো এইভাবে কাজ করতে পারেন, এটা নিয়ে ব্যান্ডটা নিয়ে। বা হরিজন্টাল কতটুকু ডিস্ট্রিবিউশন হবে, ভার্টিক্যালি কতটুকু হবে, এটাকে চওড়া করব, মাথা চওড়া করব না মোটা করব, সেটাও সম্ভব। বুঝতে পেরেছেন? এভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, বড় ছোট হবে। বুঝতে পেরেছেন? দেখেন আমাদের এই সাইডটা মোটা আছে, এই সাইডটা চিকন হয়ে যাচ্ছে, কারণ আমরা এখান থেকে হরিজন্টালটাকে কমাই দিচ্ছে, তাই না? যেটা অ্যাকুরেট মান হচ্ছে 50% বাই 50%।
0.0। এভাবে বিভিন্ন রকম বাড়ায় আপনি নিজের মতো এরকম কাজ করতে পারবেন, বুঝতে পেরেছেন? আবার কেটে দিলে ঠিক হয়ে যাবে। অবশ্যই আপনাকে কি করতে হবে, এগুলো কাজ করতে হবে নিজের মতো করে, কেটে দিতে হবে যদি ভুল হয়, বা এখান থেকে 0 করে দিবেন। ব্লেন্ডিং অপশনটা থেকে 50%, যদি খুব বেশি ব্যান্ড প্রয়োজন হয় আপনি ব্যান্ড করবেন বা নিজের মতো করবেন। যখন আপনি এটাকে পারফেক্ট ভাবে হয়ে যাবে, আপনি এটাকে ইউজ করতে চাচ্ছেন, ওকেতে ক্লিক করলে এটা আপনার এইভাবে চলে আসবে। আবার আপনি পরবর্তীতে যেও চাইলে এটাকে আবার ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যান্ডটাকে একদম 0 করে দিলে কি, 0 করে দিলে কি হবে দেখেন তো, ব্যান্ডটাকে 0 করে দিই, 0 করে দিলে কি আমাদের স্টেট লাইনে আবার চলে আসবে না, তাই না? তো ভয়ের কোনো কারণ নাই, ব্যান্ড করলে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এখান থেকে আমরা ভার্টিক্যাল, হরিজন্টাল থেকে ভার্টিক্যাল ক্লিক করছি। এখন এটা দেখি কিভাবে রোটেট হচ্ছে, দেখছেন? পার্সপেক্টিভ হইতে মনে করেন যে চলে যাচ্ছে, তাই না? বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এভাবে। তো এগুলো নিয়ে কাজ করতে হবে, এগুলো ইউজ করবেন নিজেদের মতো করে। যেমন এটাকে আমরা বাঁকা করতে চাচ্ছি, এরকম শেপ, হরিজন্টালে ক্লিক করলাম, দেখা গেলো এরকম বাঁকা করতে পারবো, তাই না? এখানে আমাদের প্রত্যেকের সাথে আইকন দেওয়া আছে, আসলে দেখতে কেমন হবে সেই অনুযায়ী চাইলে আমরা কিন্তু এগুলো দেখে রেখে সে অনুযায়ী অবশ্যই কাজ করতে পারবো, তাই না? আসলে দেখতে কেমন হবে লেখাগুলো প্রত্যেকটা এক্সাম্পল প্রত্যেকের সাথে কিন্তু দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি এখান থেকে ব্যান্ডটাকে কতটুকু চাচ্ছেন, হরিজন্টালি কতটুকু যদি বাড়াতে চান বা কমাতে চান, সেভাবে এখান থেকে কমিয়ে সেটাকে কিন্তু ওয়ার্ক করতে পারবেন, তাই না? টেক্সট ওয়ার্কের সিস্টেমটা, এই টেক্সট ওয়ার্কের সিস্টেমটা বুঝতে পেরেছি আমরা সবাই? টেক্সট ওয়ার্কের ব্যাপারটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? আশা করি টেক্সটের যে বিষয়গুলো দেখালাম সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এবার পারফেক্ট আইটেম এটা কি? এই যে ক্যারেক্টার প্যানেল, ও ও আচ্ছা, যে আমরা উইন্ডো থেকে যে দেখালাম ক্যারেক্টার, বুঝতে পারছেন? জি। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন সবাই, এবং এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। পাশাপাশি পেন টুলের যে ব্যাপারটা, পেন টুলের যে বারবার যেটা বলতেছি, পেন টুলটা নিয়ে আমাদের বেশি বেশি কাজ করতে হবে। পেন টুল নিয়ে যদি আমরা ঠিক মতো কাজ না করতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। তো পেন টুলটা নিয়ে আমরা দেখি, চেষ্টা করি, প্র্যাকটিস করি, সেভাবে কাজ করব। পেন টুল ভালো করলে আমরা সবই ভালো করতে পারবো। তো পেন টুলের প্র্যাকটিসটা সবাই করতে থাকেন এই কয়দিন। আমি এখন থেকে যে ক্লাসগুলো করব, এই ক্লাসগুলোর পাশাপাশি প্রত্যেকদিন পেন টুলের কাজ করবেন, পেন টুলটা রিমুভ করার চেষ্টা করবেন, কোনো কিছু অ্যাড করার, ডিজাইন করা, ভুল হোক খারাপ হোক, যেমনটা করতেছেন সবাই করবেন। আমি আসলে যেমন চৈতি আপু কাজ করেছেন, জান্নাত আপু কাজ করতেছেন পেন টুল নিয়ে, আলামিন ভাই কাজ করেছেন, তাই না? কাজ করেন প্রত্যেকে, এভাবে কাজ করেন। কামরুল ভাই আছেন? চলে গেছে তো মনে হয় কামরুল ভাই, নাকি? তো এভাবে কাজ করেন, চুপচাপ বসে থাকলে হবে না, কাজ করতে হবে। যত বেশি পেন টুল নিয়ে প্র্যাকটিস করবেন, যে গেমটা দিছে ওই গেমটা খেলবেন, দেখবেন হাতগুলো আস্তে আস্তে এমনি ফাস্ট হয়ে যাচ্ছে। মাউসটাকে ইউজ করতে হবে সঠিকভাবে, আপনার হাত এবং মাউসটা একভাবে কাজ করবে, চিন্তা করতে মাউসের সাথে এরকম সম্পর্ক তৈরি করতে হবে। আপনি যেখানে চাবেন সেইখানে কাজ করবে, এরকম ভাবে তৈরি করতে হবে মাউসের সাথে আপনার সম্পর্ক হাতে। যদি এভাবে করতে পারেন, টুলগুলো কি মোটামুটি টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল না? সব প্রায় কমপ্লিট। আমাদের জাস্ট এখান থেকে এই টুলটা আছে, তো আমরা নেক্সট দিন এই টুলটা নিয়ে একটু আলোচনা করব। পাশাপাশি অ্যালাইনের একটা ব্যাপার আছে যেটা খুবই জানা দরকার, সেই অ্যালাইনটাও দেখার চেষ্টা করবো আসলে কি।
ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনটা না বুঝতে পারলে ঝামেলা, বুঝছেন? জি ভাই। তো দেখি আমরা শেষ করা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো। ফটোশপের টুলবার গুলো কয়েকটা কাজ এখানে ফটোশপে করে দেখানোর চেষ্টা করবো, ব্যাকগ্রাউন্ড রিলেটেড বা দু একটা ডিজাইন করে তারপর আমরা খুব তাড়াতাড়ি ইলাস্ট্রেটরে যাব।